প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং নিয়মিতভাবে অধ্যয়ন করছো, পড়ালেখা করে যাচ্ছ। তোমরা গত ক্লাসটি অবশ্যই উপভোগ করেছিলে। আমি আজও তোমাদের মধ্যে আবার ক্লাসে নতুন টপিকস নিয়ে আসছি। তোমরা নিজেরা দেখার সাথে সাথে তোমাদের বন্ধুদেরকেও এই বিষয়টি জানিয়ে দিও। এই ভিডিওটি তোমরা শেয়ার করে দিও, যেন তোমার বন্ধুরাও সুযোগ পায় এই ভিডিওটি দেখে শেখার জন্য। ওকে, চলো আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। তো আজকে আমি তোমাদের তিনটা বস্তু তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা তিনটা বস্তু চিনতে পারো কি? প্রথমে আমি একটা বস্তু তোমাদের সামনে ধরলাম। এই বস্তুটা কি তোমরা বুঝতে পারছো? ওকে, এই বস্তুটা হচ্ছে একটি আটার দলা। আবার এই বস্তুটা হচ্ছে একটি পাথর। আবার এই বস্তুটা হচ্ছে একটি রাবার। ফাইন। তো আমি কেন এই বস্তুটি নিয়ে আসছি? আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে এই তিনটি বস্তুকে ঘিরে। আমরা এই তিনটি বস্তুর বৈশিষ্ট্যগুলো দেখব, তিনটি বস্তু সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ফাইন। প্রথমে আমরা চলে যাচ্ছি আটার দলায়। আটার দলা, এই আটার দলার মধ্যে আমি একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করব এবং এই বলটা হতে হবে বস্তুটি স্থিতিস্থাপক সীমার মধ্যে। হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ বল আমি এই বস্তুতে প্রয়োগ করব। হ্যাঁ, এই নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি অবস্থার কি পরিবর্তন ঘটছে একটু খেয়াল করো। যেমন আমি দুটি আঙুল দিয়ে এই বস্তুতে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলাম। কি হলো? দেখা যাচ্ছে যে বস্তুটি তার স্বাভাবিক কাঠামোকে হারিয়ে ফেলছে, সে নতুন আরেকটি কাঠামোতে চলে গেছে। আগে গোলাকার ছিল, এবার চ্যাপ্টা হয়ে গেছে, সে আগের অবস্থায় আর নেই। হ্যাঁ, তাহলে এই বস্তুটা আমার একটা ধর্ম সে প্রদর্শন করছে। সেই ধর্ম, এই বস্তুটা এই ধর্ম প্রদর্শনের জন্য এই বস্তুটা একটা নাম, তার একটা নাম হবে। সে নামটা কি? সে নামটা হবে, এটা একটি নমনীয় বস্তু। নমনীয় বস্তু কেন একটি নমনীয় বস্তু? হ্যাঁ, কেন একটি নমনীয় বস্তু আমি সংজ্ঞায় পরে আসছি। এবার আমি অন্য আরেকটি বস্তু দেখি। যেমন এটা দেখো। হ্যাঁ, এটা একটি পাথর। হ্যাঁ, এই পাথরের দলায় আমি ওই আটার দলায় যে পরিমাণ বল প্রয়োগ করেছিলাম, ঠিক সমপরিমাণ বল আমি এই পাথরের দলায় প্রয়োগ করতে চাই। তো পাথরের দলায় প্রয়োগ করলে কি হয় তুমি দেখো। প্রয়োগ করলাম, অপসারণ করলাম, প্রয়োগ করলাম, অপসারণ করলাম। কি হলো? তার কাঠামোর কোনো পরিবর্তন ঘটছে? তার কাঠামোর কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে কাঠামো যদি পরিবর্তন না ঘটে, তখন এটা তার মধ্যে একটা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে এবং এই বৈশিষ্ট্য নিয়ে ওই বস্তুটির নাম হলো, এটা হচ্ছে একটা দৃঢ় বস্তু। ওকে, এরপরে আমি আরেকটি বস্তু তোমাদের দেখাই। এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে রাবার। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে রাবার ব্যবহার করি, সেই রাবার হচ্ছে এটা। এখন ওই পাথরে এবং আটার দলায় যে পরিমাণ বল প্রয়োগ করেছিলাম, ঠিক সমপরিমাণ বল আমি এটার মধ্যে প্রয়োগ করতে চাই এবং এটা তার স্থিতিস্থাপক সীমার মধ্যে। হ্যাঁ, আমি স্থিতিস্থাপক সীমাটা বলছি, আমি স্থিতিস্থাপক সীমার বিষয়টা আমি একটু পরে তোমাদের আলোচনা করব। আপাতত তোমরা একটু আমার কথাগুলো শুনে যাও। তাহলে আমি ওই স্থিতিস্থাপক সীমার মধ্যে আমি বল প্রয়োগ করলাম। কি পরিমাণ বল? ওই আটার দলায় পাথরে যে পরিমাণ বল প্রয়োগ করেছিলাম, ঠিক সমপরিমাণ বল এর মধ্যে প্রয়োগ করলাম। কি হলো দেখো? বল প্রয়োগ করার পরে তার অবস্থা পরিবর্তন হচ্ছে। এবার বল অপসারণ করলাম। বল অপসারণ করার সাথে সাথে সে কিন্তু তার পূর্ব অবস্থা ফিরে গেছে। হ্যাঁ, তাহলে সম্পূর্ণভাবে সে তার পূর্ব অবস্থা ফিরে গেছে। হ্যাঁ, তাহলে এই যে বস্তুটি তার সম্পূর্ণভাবে পূর্ব অবস্থা ফিরে গেল, যে তার মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পেল, এই বৈশিষ্ট্যের জন্য এই পদার্থের নাম হচ্ছে একটি স্থিতিস্থাপক পদার্থ। এবার আমরা তাদের সংজ্ঞায় আসি। প্রথমে আমরা যাচ্ছি হলো, এটা নাম দিয়েছিলাম একটি নমনীয় বস্তু। আমার আজকে আলোচনার টপিকসও ছিল নমনীয় বস্তু। তাহলে এই নমনীয় বস্তু কাকে বলা হয়?
নমনীয় বস্তুর সংজ্ঞা কি? আমি আমার মতো করে তোমাদের বলছি, বা তুমি তোমার মতো করে বলো, বলে তারপর তোমার বইয়ের সাথে মিলিয়ে নতুন একটি সংজ্ঞা, ভালো একটি সংজ্ঞা তোমরা তৈরি করো। তাহলে আমি নমনীয় বস্তু থেকে বলতে পারি যে পরিমাণ কোনো বস্তুর উপর একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে ওই বল অপসারণের পর বস্তুটি যদি তার পূর্বে অবস্থা ফিরে যেতে না পারে, বস্তুটি যদি তার পূর্বে অবস্থা ফিরে যেতে না পারে, আমি আবার রিপিট করছি, হ্যাঁ, কোনো বস্তুর উপর একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি যদি অবস্থার পরিবর্তন ঘটে এবং বল অপসারণের পর বস্তুটি যদি তার পূর্ব অবস্থা ফিরে যেতে না পারে, তবে সেই বস্তুকে বলা হয় নমনীয় বস্তু। ওকে, এখন আটার দলা দিয়ে আমি নমনীয় বস্তু তৈরি করেছি। তোমরা ইচ্ছে করলে কাদামাটি দিয়েও নমনীয় বস্তু তৈরি করতে পারো। আবার যে ইলাস্টিকগুলো রয়েছে, হ্যাঁ, যে কাগজগুলো আমরা ব্যবহার করি শপিং ব্যাগ হিসেবে, যে ইলাস্টিকগুলো রয়েছে, এগুলোকে তুমি বল প্রয়োগ করো, দেখো ওই বস্তুটি বল প্রয়োগ অপসারণ করলে সে সম্পূর্ণভাবে পুরো অবস্থা ফিরে যেতে পারবে না। ওকে, তাহলে এরপরে আসি দৃঢ় বস্তু, তাই তো? এই দৃঢ় বস্তুটা কেন দৃঢ় বস্তু? আগে বলেছি যে একে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে তার অবস্থার পরিবর্তন ঘটেনি এবং বল অপসারণ করার পরেও সে আগের অবস্থায় সম্পূর্ণভাবে ফিরে আসছে, তো সেই জন্য এটার নাম দিয়েছিলাম দৃঢ় বস্তু। তাহলে সংজ্ঞা কি? যে কোনো বস্তুর উপর একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি যদি অবস্থার বা আকারের কোনো পরিবর্তন না ঘটে এবং বল অপসারণ করার পর বস্তুটি যদি সম্পূর্ণভাবে তার পূর্ব অবস্থায় ফিরে পায়, তবে তাকে বলা হয় দৃঢ় বস্তু, রিজিড বডি। ওকে, তাহলে আমরা এখানে এই পাথরকে বললাম দৃঢ় বস্তু, একইভাবে আমি বলতে পারি ইস্পাতকেও বলতে পারি দৃঢ় বস্তু, আবার আমি লোহাকেও বলতে পারি, হ্যাঁ, লোহাকেও বলতে পারি দৃঢ় বস্তু। ওকে, আসো তাহলে আমার এখানে টপিকস আজকে এখানে ছিল দৃঢ় বস্তুর টপিকসও ছিল, তাহলে আমি দৃঢ় বস্তুর সংজ্ঞা আমি পেয়ে গেলাম। এবার আসি স্থিতিস্থাপক বস্তু বা স্থিতিস্থাপক পদার্থ। যেমন এটা ছিল আমার স্থিতিস্থাপক পদার্থ, হ্যাঁ, এটা স্থিতিস্থাপক পদার্থ ছিল। কেন ছিল? আমি বলেছিলাম, এটার মধ্যে দেখেছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলাম, একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটছে এবং বল অপসারণ করলে বস্তুটি তার পূর্ব অবস্থা ফিরে গেছে, সেই জন্য তার নাম দিয়েছি যেটা একটা স্থিতিস্থাপক পদার্থ বা স্থিতিস্থাপক বস্তু। সংজ্ঞাটা আমি আবার করছি, হ্যাঁ, যে কোনো বস্তুর উপর একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে বল অপসারণ করার পর যদি আবার রিপিট করছি, কোনো বস্তুর উপর একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি যদি আকারের পরিবর্তন ঘটে এবং বল অপসারণ করার পর যদি বস্তুটি তার পূর্ব অবস্থা ফিরে যায়, তবে তাকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। হ্যাঁ, স্থিতিস্থাপক বস্তু। ক্লিয়ার? তাহলে আমরা তিনটা সংজ্ঞা আমরা পেয়ে গেলাম, হ্যাঁ, নমনীয় বস্তু, হ্যাঁ, দৃঢ় বস্তু, স্থিতিস্থাপক বস্তু, তিনটা সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। এবার আসি স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা হচ্ছে যে বস্তুর একটি ধর্ম। কি ধর্ম? বস্তুর কি ধর্ম? ওই যে ধর্মের কারণে তার আকারের পরিবর্তন হলো, হ্যাঁ, আকারের পরিবর্তন হয়ে আবার সে কখনো আবার পূর্ব অবস্থায় ফিরে আসলো, বা আকারের পরিবর্তন হলো না, হ্যাঁ, পূর্ব অবস্থায় ফিরে আসলো না, এই যে ধর্ম, এই ধর্মটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। হ্যাঁ, তাহলে আমরা যদি সংজ্ঞা তৈরি করি তাহলে কি বলবো? যে কোনো বস্তুর উপর কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর, স্থিতিস্থাপক বস্তু হতে হবে, কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর, হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে এবং নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে যদি বস্তুটির অবস্থার পরিবর্তন ঘটে, বল অপসারণের পর যদি বস্তুটি পূর্ব অবস্থায় ফিরে আসে, তবে যে ধর্মের জন্য সে বস্তুটি পূর্ব অবস্থায় ফিরে আসবে সেই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে স্থিতিস্থাপকতা হচ্ছে বস্তু একটি ধর্ম। কোন বস্তু? এটা একটি স্থিতিস্থাপক বস্তু, একটি ধর্ম, যে ধর্মের কারণে বস্তুটি তার পূর্ব অবস্থায় ফিরে যেতে পারে। ওকে, তাহলে আমার স্থিতিস্থাপকতা আমার পেয়ে গেলাম। এখন এই স্থিতিস্থাপকতা, সকল বস্তুর স্থিতিস্থাপকতা কি? হ্যাঁ, সকল বস্তুর স্থিতিস্থাপকতা কি? না, সকল বস্তুর স্থিতিস্থাপকতা এক নয়। দেখা যাবে যে তোমাদের সামনে আমি দেখেছিলাম যে পাথর, এই পাথর
তার যে স্থিতিস্থাপকতা আর রাবারের যে স্থিতিস্থাপকতা, দুটা স্থিতিস্থাপকতা ভিন্ন। হ্যাঁ, ভিন্ন। হ্যাঁ, এখন আমরা বলেছি তোমাদের আগে যে এটা দৃঢ় বস্তু। হ্যাঁ, কেন দৃঢ় বস্তু? তার অবস্থার বিকৃতি ঘটেনি, তাই তো? কিন্তু আমরা এমন কোনো বস্তু এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি যেটার বল প্রয়োগ করলে তার অবস্থার পরিবর্তন ঘটেনি। হ্যাঁ, তার মানে পারফেক্ট রিজিড বডি বলতে কিছু নেই। যে কোনো বস্তুকে তুমি বল প্রয়োগ করো না কেন তার অবস্থার সামান্যতম করে হলেও পরিবর্তন ঘটবে, যেটা আমাদের দৃষ্টিগোচরে আসেনি। তাহলে আমরা এটাকে রিজিড বডি বলতে পারি, কিন্তু ফুললি রিজিড বডি নয়। হ্যাঁ, তার মানে এটাও একটা ইলাস্ট্রিক, এটা একটা স্থিতিস্থাপক পদার্থ হিসাবে একেও সংজ্ঞায়িত করা যায়, কিন্তু তোমাদের জাস্ট একটু পার্থক্যটা করার জন্য আমি এই সংজ্ঞাগুলো করেছি। ওকে, ফাইন। তাহলে আমি এখন আলোচনা করছি স্থিতিস্থাপকতা নিয়ে। স্থিতিস্থাপকতা কি? তো আমি বলেছি স্থিতিস্থাপকতা হচ্ছে বস্তুর একটি ধর্ম। কি ধর্ম? বস্তুটির স্বাভাবিক কাঠামো ধরে রাখার একটা ধর্ম। সুন্দর একটা কথা আমি বলে ফেললাম। কি বললাম? যে স্থিতিস্থাপকতা হচ্ছে বস্তু তার স্বাভাবিক কাঠামো ধরে রাখার একটি ধর্ম। হ্যাঁ, তাহলে এটা কি সকল বস্তুর স্থিতিস্থাপক ধর্ম কি এক? না, সকল বস্তুর স্থিতিস্থাপক ধর্ম এক নয়। এক এক বস্তুর স্থিতিস্থাপকতা এক এক রকম। যেমন এই পাথরকে যদি আমি বল প্রয়োগ করি, সে কি ভাঙবে না? হ্যাঁ, ভাঙবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে পাথরটি ভেঙে যাবে। একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে পাথরটি ভেঙে যাবে। রাবারকে যদি আমি টানি, সে কি ছিঁড়বে না? হ্যাঁ, ছিঁড়ে যাবে। তবে এর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে সে রাবারটি ছিঁড়ে যাবে। তাহলে এই যে নির্দিষ্ট পরিমাণ বলের কথা আমি বললাম, এই নির্দিষ্ট পরিমাণ বলটা কার বেশি? তোমরা নিশ্চয়ই বলবা যে পাথরের বেশি আর রাবারের কম। হ্যাঁ, রাবারের কম। তাহলে এই পাথরের স্থিতিস্থাপক সীমা বেশি বলতে পারি, রাবারের স্থিতিস্থাপক সীমা কম। তাহলে আমরা যদি এরকম আরো বলতে পারি, ইস্পাতের স্থিতিস্থাপক সীমা ভিন্ন, লোহার স্থিতিস্থাপক সীমা ভিন্ন, সোনা তারও স্থিতিস্থাপক সীমা ভিন্ন। তার মানে পদার্থ ভেদে এই স্থিতিস্থাপক সীমা পরিবর্তন ঘটে। ক্লিয়ার? ফাইন। এবার আমরা আরেকটা বলি, স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক ক্লান্তিটা কি? স্থিতিস্থাপক ক্লান্তি হচ্ছে যে কোনো বস্তুকে তার স্থিতিস্থাপক সীমার মধ্যে বারবার বিকৃতি ঘটালে, বিকৃতি বিষয়টা এখানে নতুন আসছে, আমি পরে তোমাদের বিকৃতি বিষয়ে আলোচনা করছি। হ্যাঁ, তবে এখন একটু এটা মনে রাখো, বিকৃতি হচ্ছে তার অবস্থার পরিবর্তন। তো কোনো বস্তুকে তার স্থিতিস্থাপক সীমার মধ্যে বারবার বিকৃতি ঘটালে এবং একসময় দেখা যাবে বস্তুটি তার স্থিতিস্থাপকতা ধর্মকে হারাইছে, সে স্থিতিস্থাপক ধর্ম হারাবে, অর্থাৎ বস্তুটি আর সে সম্পূর্ণভাবে পূর্ব অবস্থা ফিরে যেতে পারবে না। যেমন আমি যদি এই ইলাস্টিকের কথা বলি বা রাবারের কথা বলি, এই রাবারকে তার স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি বারবার আমি এরকম বিকৃতি ঘটাতে থাকি, তাহলে দেখা যাবে এই রাবারটি আগে যতটুকু দৈর্ঘ্য ছিল তার দৈর্ঘ্য একটু বেড়ে গেছে। আবার একইভাবে আমি স্প্রিংকে যদি বারবার তার স্থিতিস্থাপক সীমার মধ্যে, তার স্থিতিস্থাপক সীমার বাহিরে নয়। আর স্থিতিস্থাপক সীমাটা কি? যে স্থিতিস্থাপক সীমাটা হচ্ছে কোনো বস্তু তার স্বাভাবিক কাঠামো ধরে রাখার জন্য, অর্থাৎ সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে সে তার স্বাভাবিক কাঠামো ধরে রাখতে পারে, অর্থাৎ বল অপসারণ করলে সে পূর্ব অবস্থা ফিরে যেতে পারে। এর চেয়ে বেশি বল প্রয়োগ করলে সে আর পূর্ব অবস্থা ফিরে যেতে পারে না। তো তাকে বলা হয় তার স্থিতিস্থাপক সীমা। হ্যাঁ, তার স্থিতিস্থাপক সীমা। তাহলে ওই স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি আমি বারবার বিকৃতি ঘটাই, বারবার যদি অবস্থা পরিবর্তন ঘটায়, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে বস্তুটি সম্পূর্ণভাবে তার পূর্ব অবস্থা ফিরে যেতে পারেনি। এই যে সম্পূর্ণভাবে ফিরে যেতে পারেনি, এটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরপরে আমরা আসি আবার আরেকটা টপিকসে আসি, রাবার ও ইস্পাতের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি? হ্যাঁ, তোমাকে অলরেডি এই আলোচনা তোমাকে করা হয়ে গেছে। তুমি দেখেছো যে আমি যদি বলি রাবার এবং পাথরের মধ্যে
কার স্থিতিস্থাপকতা বেশি? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বলবো পাথরের স্থিতিস্থাপকতা বেশি। কেন স্থিতিস্থাপকতা বেশি? যে এই পাথরের প্রতিরোধকারী বলের পরিমাণটা বেশি। হ্যাঁ, তাহলে আবার এখানে আমরা বলে এটাও বলতে পারি যে প্রতিরোধকারী বল দ্বারাও তার স্থিতিস্থাপক সীমা বোঝা যায়। হ্যাঁ, তাহলে রাবারের চেয়ে পাথরের প্রতিরোধকারী বলের পরিমাণ বেশি বলে পাথর বেশি স্থিতিস্থাপক, রাবার কম স্থিতিস্থাপক। ঠিক একইভাবে যদি আমি এখানে বলি রাবার ও ইস্পাতের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি? নিশ্চয় ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি। হ্যাঁ, কারণ যে ইস্পাতে একটি নির্দিষ্ট পরিমাণ বল রাবার এবং ইস্পাতের মধ্যে প্রয়োগ করা হলে দেখা যাবে যে ইস্পাতের প্রতিরোধকারী বল রাবারের প্রতিরোধকারী বলের চেয়ে বেশি। হ্যাঁ, তাই এখানে ইস্পাতের স্থিতিস্থাপকতাও বেশি। আমরা এই প্রশ্নটা আরো দুটো অ্যাঙ্গেল থেকে আমরা উত্তর করতে পারি। এটা আমরা পীড়ন থেকেও ব্যাখ্যা করতে পারি, বিকৃতি থেকেও ব্যাখ্যা করতে পারি, আবার ইয়াংয়ের গুণাঙ্ক তিনটি এই থেকে দিক থেকে আমরা ব্যাখ্যা করতে পারি, ইয়াংয়ের গুণাঙ্ক থেকে ব্যাখ্যা করতে পারি। আমি সেগুলো যখন আলোচনা করব তখন এই প্রশ্নটা আমি আবার রিপিট করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে এটা বলতে পারি রাবার এবং ইস্পাতের মধ্যে ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি, কারণ ইস্পাতের প্রতিরোধকারী বলের পরিমাণ বেশি, রাবারের প্রতিরোধকারী বলের পরিমাণ কম। আবার এটা বলতে পারি যে একটা নির্দিষ্ট পরিমাণ বল রাবার এবং ইস্পাতের মধ্যে প্রয়োগ করলে ইস্পাতে বিকৃতি তুলনামূলকভাবে কম ঘটবে, রাবারের বিকৃতি তুলনামূলকভাবে বেশি ঘটবে। তাহলে যার বিকৃতি কম ঘটবে সেটি হচ্ছে অধিক স্থিতিস্থাপক। তাহলে আমরা সেই দিক থেকেও বলতে পারি ইস্পাত অধিক স্থিতিস্থাপক। ক্লিয়ার? এবার আসো স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন। হ্যাঁ, এই স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন কিভাবে করা যায়? এখন আমি তোমাকে এই পাথর যদি বলি, এই পাথরের যে কণাগুলো রয়েছে, অণুগুলো রয়েছে, আমি যদি এর মধ্যে পাথরের সাথে আমি যদি আরো কিছু বালি মিশ্রণ ঘটিয়ে দিই, অথবা যদি আমি আরো অন্য কোনো পদার্থ যদি মিশিয়ে তারপর যদি এইরকম একটা কাঠামো তৈরি করি, তাহলে দেখা যাবে পাথর এখনকার যে দৃঢ়তা, পরে দৃঢ়তাটা কমে যাবে, হ্যাঁ, আবার আমি এখানে তোমার অর্থাৎ সহজভাবে বলতে পারি যে কোনো বস্তুর সাথে অপদ্রব মিশিয়ে ওই বস্তুর স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন আনা যায়। তাহলে অপদ্রব মিশানোর মাধ্যমেও স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন করা যায়। আবার যে স্থিতিস্থাপক সময়সীমার মধ্যে কোনো বস্তুকে যদি বারবার বিকৃতি ঘটানো হয়, এই বিকৃতির পরেও বস্তুটির স্থিতিস্থাপকতার ধর্মের পরিবর্তন ঘটে। যেমন আমরা তোমাকে একটু আগে দেখিয়েছি যে এই ইলাস্টিকের মধ্যে বারবার যদি আমরা বিকৃতি ঘটাই, তাহলে দেখা যাবে যে বস্তুটি তার পূর্ব অবস্থায় সম্পূর্ণভাবে ফিরে যেতে পারেনি। একটি স্প্রিংকে যদি তার স্থিতিস্থাপক সীমার মধ্যে বারবার বিকৃতি ঘটায়, তাহলে স্প্রিংকেও তার স্থিতিস্থাপকতার ধর্ম হারাবে, হ্যাঁ, তার পূর্ব অবস্থায় ফিরে যেতে পারবে না। তাহলে আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে বারবার বিকৃতি ঘটালেও স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন ঘটে। আবার তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমেও স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন আমরা করাতে পারি। তাপমাত্রা পরিবর্তন করে স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন ঘটে। বেশি তাপমাত্রা যদি প্রয়োগ করা হয় তাহলে তার স্থিতিস্থাপক ধর্ম হ্রাস পায়। ওকে, তো এবার আমরা তাহলে একটু সামনের মধ্যে যেতে পারি যে আমরা এখানে আলোচনা করেছিলাম প্রথমে নমনীয় বস্তু। নিশ্চিত বুঝতে পারছো যে নমনীয় বস্তু কি? নমনীয় বস্তু হচ্ছে যে বস্তুতে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি অবস্থার পরিবর্তন ঘটায় এবং বল অপসারণ করলে বস্তুটি তার পূর্ব অবস্থা ফিরে যেতে পারে না, তাকে বলা হয় নমনীয় বস্তু। আবার এখানে দৃঢ় বস্তু রয়েছে। দৃঢ় বস্তু কাকে বলা হয়? যে একটা নির্দিষ্ট পরিমাণ বল কোনো বস্তুতে প্রয়োগ করলে বস্তুটি যদি আকারের পরিবর্তন না ঘটে এবং বল অপসারণ করলেও যদি সে তার পূর্ব অবস্থায় থাকে, তবে তাকে বলা হয় দৃঢ় বস্তু। আবার এখানে বললাম স্থিতিস্থাপক বস্তু। স্থিতিস্থাপক বস্তু কাকে বলা হয়? যে কোনো বস্তুতে তার স্থিতিস্থাপক সীমার মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে যদি বস্তুটি অবস্থার পরিবর্তন ঘটে এবং বল অপসারণ করার পর যদি বস্তুটি তার সম্পূর্ণভাবে তার পূর্ব অবস্থায় ফিরে যেতে পারে, তবে তাকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। আবার স্থিতিস্থাপকতা কি? বললাম স্থিতিস্থাপকতা হচ্ছে বস্তুর একটি ধর্ম, স্থিতিস্থাপক পদার্থের একটি ধর্ম, যে ধর্মের জন্য বস্তুটি সে তার পূর্বে প্রয়োগকারী বল প্রযুক্ত বলকে অপসারণ করলে সে তার পূর্ব অবস্থা ফিরে যেতে পারে।
আবার স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমা কি? স্থিতিস্থাপক সীমা হচ্ছে যে সীমা পর্যন্ত বস্তুটি, যে প্রযুক্ত বলের যে সীমা পর্যন্ত বস্তুটি তার স্বাভাবিক কাঠামো ধরে রাখতে পারে, হ্যাঁ, অর্থাৎ ওই প্রযুক্ত বলটি অপসারণ করলে সে পূর্ব অবস্থা ফিরে যেতে পারে, সেই সর্বোচ্চ পরিমাণ বলই হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা। হ্যাঁ, আবার স্থিতিস্থাপক ক্লান্তি কি? স্থিতিস্থাপক ক্লান্তি হচ্ছে কোনো বস্তুর উপর স্থিতিস্থাপক কোনো বস্তুকে তার স্থিতিস্থাপক সীমার মধ্যে বারবার বিকৃতি ঘটালে বস্তুটি যদি সে যদি বল অপসারণ করলে, প্রযুক্ত বল অপসারণ করলে পূর্বে অবস্থা ফিরে যেতে না পারে, তবে তাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি। আবার বলেছিলাম রাবার ও ইস্পাতের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি? যে রাবার ও ইস্পাতের মধ্যে আমার ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি। এখানে আবার হলো স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন। স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন কিভাবে করা যায় আমরা তোমাদের বলেছি, তিনটি বিষয় বলেছি। তিনটি বিষয়ের মধ্যে প্রথম কি ছিল? যে আমরা অপদ্রব মিশিয়ে স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন করতে পারি। আবার বারবার বিকৃতি ঘটিয়েও স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন করতে পারি। আবার তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমেও স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন করা যায়। তবে এর মধ্যে আমার অনুধাবনমূলক প্রশ্নই ম্যাক্সিমাম রয়েছে, জ্ঞানমূলক প্রশ্নই ম্যাক্সিমাম রয়েছে। শুধু এখানে এই একটা প্রশ্ন রয়েছে তোমার অনুধাবনমূলক, তোমরা এটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য রেডি হবা, আর বাকিগুলো শুধু জ্ঞানমূলক ধর্মের জন্য। এই জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেখলে হবে। তবে এটা কখনো কখনো তোমার অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তো আজকে আমরা এই পর্যন্তই। আমরা আবার আগামীকাল নতুন টপিকস নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, বাসায় বেশি বেশি করে পড়ালেখা করো, বাহিরে বের হও না, ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ তোমাদেরকে ভালো রাখো। আল্লাহ হাফেজ।